হ্যাঁ, আমি তো আসলে এতটা ডিসক্লোজ করতে চাই না। বাট যেহেতু পারুল আপু আমার রিলেটিভ, উনি হয়তো বলে দিতে পারেন কিছুটা। কিছুটা বললেও অল্প, অল্প হিন্টস দিয়ে না দাও। আপনার মুখ থেকেই আসলে তুমিই একটু বলো। বলেন। আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি যে সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার ভবিষ্যৎ আ লাইফ পার্টনার যিনি হতে যাচ্ছেন, উনি একজন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। আ আমাদের সিমিলার ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। উনার বাবা-মা এবং আমার বাবা-মাও আ একসময় কলিগ ছিলেন। তো আমরা সেইম ব্যাকগ্রাউন্ডের মানুষ। আমরা একই জায়গায় বড় হয়েছি। উনি আমার চেয়ে বয়সে বড় এবং আর কি জানতে চান? না ওটা তো আইনি প্রসেস, ওটা চলমান থাকে। উনি উ উনা উনারা যেহেতু অপরাধী, ওকে আমি স্টাডি করে যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে একজন মানুষের সবচেয়ে আ স্ট্রং পয়েন্ট এবং আত্মবিশ্বাসের জায়গা হচ্ছে মানুষের চেহারা। আপনি যখন দেখবেন যে চেহারায় ছোট্ট একটা পিম্পলও উঠে আপনি মানুষের সামনে যেতে খুব আনইজি ফিল করবেন, ভালো ফিল করবেন না। তো আপনার যখন চেহারাটা নষ্ট হয়ে যাবে তখন আপনি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলবেন। মনোবলটা হারিয়ে ফেলবেন এবং আপনি আ মানুষের সামনে যেতে চাবেন না। এই চিন্তাটা করে সে সবসময় শুধু আ আমাকেই না, ও অনেক পুরুষ মানুষকে, অনেক অচেনা মানুষকে, অনেক মানুষকেই মারধর করেছে এবং সবাইকে সবসময় মুখের মধ্যেই মারে। এরকম ঘটনা, দুর্ঘটনা তো মানুষের লাইফে থাকতেই পারে। তো যেটা দুর্ঘটনা সেটা তো মানুষ আগের থেকে বুঝতে পারে না। এটা ফিউচারে হয়তো হবে কি হবে না এটা আমরা না ধরে আমরা পজিটিভটাই চিন্তা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা সুখে থাকবো ইনশাআল্লাহ। আমি আসলে আমার খুব কাছের মানুষ যারা, পরিচিত মানুষ যারা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আপনারা, আপনাদেরকেই আমি দাওয়াত দিব। আমার আত্মীয়স্বজনকে দাওয়াত দিব। যাদেরকে চিনি না বা চিনতে চাই না, যাদের সাথে সম্পর্ক নেই তাদেরকে তো আমি দাওয়াত দিতে পারি না। বাট ওই চেনাটা আসলে এখন আমার কাছে না চেনার মতো। আমি আসলে জানতামই না পুরো ঘটনাটা। আপনাদের মুখে শুনেছি। অ্যান্ড আমি যার কর্মফল যেই জায়গায় মানুষকে নিয়ে যায়, সে সেই জায়গাতেই থাকবে। এখানে আমার বলার কিছু নেই। কিছু মানুষের নাম না বললে মানুষের রাতের ঘুম হয় না, মনের শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারে না, খাওয়া-দাওয়া হজম হয় না। আমি হয়তো সেরকম একটা ব্যক্তি, যেই কারণে আমার নামটা বারবার তারা উচ্চারণ করছে। বাট তাদের যে অভিযোগ, আমি ওই মানুষের স্ত্রীকে চিনি না, আমার সাথে পরিচিত নাও। আ আমি বলতে পারি না। সব মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে। উনি চয়েস করে নিয়েছেন ওই আ ব্যক্তিকে, ওই মহিলাকে। সো এটা তার যার ব্যক্তি স্বাধীনতা। না, আমার সাথে আর দেখা যাবে না। বিকজ আমি টু ফেস মানুষদেরকে আমার আশেপাশে রাখি না। যারা টু ফেস এবং যারা আমার সামনেই ভালো পিছনে খারাপ, আমি তাদেরকে পরিহার করে চলতে চাই। সো যেহেতু উনি এরকম আমাকে দেখিয়েছেন, তো আমি চাই না উনি আমার আশেপাশে থাকুক। আ এই ধরনের সহিংসমূলক কথাবার্তা, এক্টিভিটিস এগুলো আমি কখনোই সাপোর্ট করি না। এবং এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত আছে আ তাদেরকে আমি পছন্দও করি না। তাদের আমি আশেপাশেও থাকতে চাই না। এরকম অভিনয় অনেকবারই আমার সাথে হয়েছে। এটা ছিল আমার প্রতি তার ব্ল্যাকমেইলিং এর কৌশল। এগুলো করেই উনি আসলে আমার সাথে সম্পর্কিত হয়েছেন। আপনারা বলেছিলেন, অনেকবার জিজ্ঞেস করেছিলেন যে, কিভাবে আপনি আ তার প্রতারণার ফাঁদে পা দিলেন? তো অনেক সময় আছে যে মানুষের লাইফে এমন সব ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে যায় যে ওই মুহূর্তে ওইখান থেকে বের হয়ে আসা অসম্ভব। তো এই ধরনের কার্যকলাপের মাধ্যমে দেখা গেছে যে আ অনেক কিছু সে আদায় করে নিয়েছে আমার গলায় পাড়া দিয়ে বা এই ধরনের হুমকি-ধামকি দিয়ে। তো এগুলো অনেকবার হয়েছে। আমি যেহেতু তার সাথে ব্যক্তিগতভাবে সম্পর্কিত ছিলাম একটা সম্পর্কের খাতিরে, এটা আমি বাইরে ওই মুহূর্তে প্রকাশ করিনি। কারণ আমি সবসময় সম্পর্কের মধ্যে সম্মানটা আ বজায় রাখতে চাই এবং সম্পর্কের ভ্যালুটা দিতে চাই। যখনই আমি ডিসাইড করলাম যে আমি আসলে তার সাথে আর কন্টিনিউ করব না এবং উনি আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করলেন, মানে আমার গায়ে হাত তুললেন, তখনই আমি ঠিক করে ফেলেছি যে আমি এই সম্পর্ক আর কন্টিনিউ করব না। এবং তখনই আমি আসলে ডিসক্লোজ করলাম। আমার সাথে কি করেছে সেটা বিস্তারিত বলার চেয়ে আমি জাস্ট এতটুকুই বলতে পারি যে উনার সাথে তো আমার ৬ বছরের চেয়ে বেশি সময় ধরে পরিচয় এবং ৬ বছর আ টাইমে আমিও তার পাশে ছিলাম, সেও আমার পাশে ছিল। এমন কোনো ঘটনা হয়নি বা এমন কোনো দুর্ঘটনা বা এমন কোনো ইনসিডেন্ট হয়নি যে কারণে উনি মানে আমাকে ক্ষতির সম্মুখীনে ফেলে উনি চলে যাবেন। উনি এই কাজটা করেছেন কি, কি কারণে বা কোন মানুষের জন্য এটা আমি জাস্ট বলতে পারি না। কিন্তু এতটুকু বলতে পারি যে
কেউ যদি আমাকে তার বোন হিসেবে একবার পরিচয় দেয়, ভাই এবং বোনের সম্পর্কটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার, অনেক বড়। এখানে না ভাই বোনের সম্পর্কের মধ্যে কিন্তু আছে না একটা ভরসার জায়গা আছে। সেখানে ওই ভরসার জায়গাটা যখন মানুষ ভেঙে ফেলে, তখন আ তাকে আপন করে নেওয়ার আর কিছু নেই। ১ম কথা হচ্ছে যে ভরণ-পোষণের টাকা কে চায়? বাইরের লোকজন তো এসে আপনার কাছে ভরণ-পোষণের টাকা তো চাইতে পারবে না। তো আমি যদি আ কোনো অধিকার নিয়ে অ্যা এই চাওয়াটা চেয়ে থাকি, তার মানে কোনো না কোনো একটা সম্পর্কে আমরা সম্পর্কিত ছিলাম। তো ভরণ-পোষণের ব্যাপারটা যখন কখন আসে? স্বামী-স্ত্রীর ব্যাপারেই আসে বা সন্তানের ভরণ-পোষণ এই ধরনের ব্যাপারেই আসে। তো আমার যেহেতু খুব ভ্যালিড একটা স্ট্রং আ ডকুমেন্টেশন বলেন বা সাপোর্ট বলেন ছিল, সেই কারণেই আমি এই কথাটা বলেছিলাম। এই ঘটনাটা হয়েছিল যে যখন আমি আমাকে সে একদম রাস্তায় ফেলে হত্যার চেষ্টা করছিল। তো তখন আমাদের একটা বড় ভাই আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থা করছিল। যেহেতু যেহেতু আমরা একটা সম্পর্কে সম্পর্কিত ছিলাম। তো ওই টাইমে স্যান্ডি সাহাও দেশে ছিলেন এবং ওই অনুষ্ঠানে ছিলেন। তো যেহেতু আ ওই ভদ্রলোক খুব মাতাল অবস্থায় ছিলেন এবং উনি এমন সব সব মানে অসামাজিক কার্যকলাপ করে বেরিয়েছিলেন। অসামাজিক কার্যকলাপ শুধু স্যান্ডি সাহাই না, স্যান্ডি সাহার সাথে একজন নারী ডিজে ছিলেন জয়শ্রী, খুব ফেমাস ইন্ডিয়াতে। তার সাথেও খুব অশালীন আচরণ করেছিলেন। এখন উনি তখন মাতাল অবস্থায় ছিলেন এবং আমি যেহেতু খুব আহত ছিলাম, আমি ওখানে বেশিক্ষণ স্টে করিনি এই ধরনের এক্টিভিটিস থেকে। আমি তাড়াতাড়ি চলে আসছি। কারণ আমার ওই মুহূর্তে অবস্থা ছিল না যে আমি আবার একজন মাতালের সামনে পড়ে আমি আহত হব। কিছুই বলতে চাই না। অচেনা মানুষের জন্য কিছু কেউ বলতে চায় না। আমিও কিছু বলতে চাই না। উনি আমার কাছে একজন অচেনা মানুষ এবং উনার জীবন উনি বেছে নিবে। উনার কর্মফল অনুযায়ী উনার ভবিষ্যৎ নির্ধারিত হবে। সো আমি আসলে কিছু বলতে চাই না। আমি মনে করতেই চাই না। আমি আমি আ আমার ওই জীবনের অংশটাকে একটা কালো অধ্যায় বা দুঃস্বপ্ন হিসেবে আ ট্রিট করছি। ওই সময়টাতে যারা আমার সাথে এই ধরনের ব্যবহারগুলো করেছিলেন, তাদের কথা আমি আর ২য় বার মনে করতে চাই না। অবশ্যই না। কারণ উনি আমার কাছে একজন অচেনা ব্যক্তি। আ তার জন্য আমার কোনরকম এফোর্ট, কোনরকম চিন্তাভাবনা এই যে আমি এতগুলো ইন্টারভিউ দিচ্ছি আপনি যে বলছেন, এটাও আমি আ কোনো কোনো কিছুর দিক থেকেও না। তার যে তো আপনার হাতে খবর অমানুষের জন্য কোনো মানবতা দেখানোর কোনো কারণ নাই। না, আ আমার এত এত মানবতা করার দরকার নেই। আমার মানবতা দেখাতে হলে দেশে অনেক গরিব মানুষ আছে, অনেক দুস্থ মানুষ আছে, অনেক আ প্রতিবন্ধী মানুষ আছে। আ তারপর রাস্তাঘাটে অনেক অসহায় শিশুরা ঘুরে বেড়ায়। আমি আমার মানবতাটা তাদের দিকেই দেখাবো। আপু প্রিন্স আমি ওই পর্যন্ত মানে উনি তওবা করেছেন কি করেননি ওই পর্যন্তও আমি শুনবো না। আমার অত আ মানে অতদূর যাওয়ারও কোনো সুযোগ নেই। আ ওনার স্ত্রীর সাথে আমার কোনো পরিচয় নেই। সো আচ্ছা আমার কথা কেন শুনবে? আমার আমি আ অনেক কিছুই বলব। আপনি হয়তো আমাকে অনেক কিছুই বলবেন। কিন্তু আমি কি আপনার কথা শুনবো নাকি? তো একটা মানুষ আরেকটা মানুষের কথা কখন শুনে? যখন একটা মানুষ আরেকটা মানুষের খুব কাছের কেউ হয় বা বিশ্বাসভাজন হয়। যার সাথে আমার পরিচয়ই নেই, কথাবার্তাই হয় না, তাকে আমি কেন কিছু বলতে যাবো? আর কেনই বা উনি আমার কথা শুনবেন? হ্যাঁ, অবশ্যই বিকজ আ আমি আ এই একটু মানুষটার মেনশন করে জন্য বলেন মানে না যেটা আমি নামটাই বলতে চাই না। না, না আমি নাম না মানে হ্যাঁ, আমি ক্ষতিটা। আমি বলতে চাই যে আমার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল এই কয়টা বছর। এই মানুষটা এবং তার পরিবারকে ভালো রাখতে যেয়ে আমি নিজের মান-সম্মান আ সবকিছুই হারিয়েছিলাম এবং আমার সুন্দর জীবনটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। আমার ভবিষ্যৎ বলে তখন আসলে কিছুই ছিল না এবং আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। জীবনের প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলাম এবং আমি যখন বুঝতে পারলাম যে এরা আমাকে আসলে পিছন থেকে টেনে ধরে নিজেরা আমাকে সিঁড়ি হিসেবে আমার মাথায় পাড়া রেখে সিঁড়ি হিসেবে, কাঁধে পাড়া রেখে সিঁড়ি হিসেবে নিজেরা উঠতে চাচ্ছে এবং সর্বোপরি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং আমাকে সমাজের সামনে হেয় করেছে। যখন তারা আমাকে ছেড়ে চলে গেছে তখন আমাকে অসম্মানিত করে গেছে এবং আমার সমস্ত এফোর্ট, আমার সমস্ত আ প্রতিদান উনারা অকৃতজ্ঞতার সাথে অস্বীকার করেছে। তো তখন আমি বুঝতে পারলাম যে এরা আমার জীবনের
কালো অধ্যায়। এরা আমার জীবনের দুর্ঘটনা যেটা আমি আর কোনোদিন মনেই করতে চাই না। আসলে তাদের কথাবার্তা খুব কন্ট্রাডিক্টরি। প্রথমত তারা বলে তাদের টাকা-পয়সার কোনো অভাব নাই। ড্রয়ার ভর্তি টাকা এবং তাদের এত বেশি ইনকাম সোর্স, তাদের সব ইনকাম নাকি এই ছেলেটা করে, যে ছেলেটা নাকি ১২-১৩ বছর বয়সী ছিলেন। এবং তারা নাকি ৫ টা বাড়ি বানাতে পারতেন এখন যেরকম বাড়ি আছে। এবং তাদের গ্রামে নাকি যতদূর চোখ যায় ততদূরই যদি তাদের জমি-জমা, বাড়ি-ঘর সহায় সম্পত্তি এবং তাদের আত্মীয়স্বজনরাও খুবই বড় ঘরের। তাহলে এত বড় ঘরের এত সলভেন্ট ফ্যামিলির ছেলে এবং পরিবার ৪ বছর কেন আমার বাসায় এসে থাকলো? তাদের কথার লজিক অনুযায়ী। তারপরেও তাদেরকে দেখি যে তারা কান্নাকাটি করে যে, "আমার ছেলে একমাত্র উপার্জনক্ষম, তাহলে ছেলে না থাকলে আমরা না খেয়ে মরবো।" তাদের তো না খেয়ে মরার কথা না। তারা তো জমিদার ঘরের জমিদারের সংসার, জমিদারের পরিবার, জমিদারের মতো তাদের জমিদারি আছে। তাহলে এই ছেলের উপরে তারা কেমন করে ডিপেন্ডেন্ট হলো? আ তারপরে কথা হচ্ছে যে, আমি বললেই কেন আ এ তারপরে কথা হচ্ছে যে তার ছেলে শাকিব খানের চেয়েও বেশি আ বড় সেলিব্রিটি। একজন এত বেশি বড় সেলিব্রিটি আমার মতো একজন সাধারণ মানুষের কথায় কেন আমার বাসায় উঠে চলে আসবে? হ্যাঁ? একজন সেলিব্রিটিকে আমি তো পারলেই আজকে শাকিব খানকে রিচ করতে তো পারি না। আমি শাকিব খান কেন? আমি একটা নাটকের নায়ককেও তো আমি আজকে রিচ করতে পারি না। তো এত বড় সেলিব্রিটিকে আমি কিভাবে রিচ করলাম? এবং কেন উনারা আমার বাসায় চলে আসলো? তো তাদের কথা হচ্ছে একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি। কথার মধ্যে কোনো মিল নাই। মনে যা আসে তাই মুখে বলে দিচ্ছে।